আসসালামু আলাইকুম। আমাদের ৫ দিন ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠেই স্যামসুনের হোটেলের রুম থেকে বাইরের আশেপাশের পরিবেশ দেখার একটু চেষ্টা করছি। চলে যাব ব্রেকফাস্ট করতে। এই যে আমাদের ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। টার্কিশ ব্রেকফাস্ট নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, কিন্তু সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না। টার্কিশরা আসলে ব্রেকফাস্টে প্রচুর পরিমাণে তাদের খাবারের আইটেম রাখে এবং সবগুলোই স্বাস্থ্যকর। দেখতে পাচ্ছেন পুরো টেবিল জুড়ে কত রকমের খাবার, মধু থেকে শুরু করে সালাদ থেকে শুরু করে এভরিথিং। কত ধরনের যে খাবার রয়েছে তা বলে শেষ করা যাবে না, এবং সবগুলো খাবারই স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। আমরা আমাদের পছন্দ মতো ব্রেকফাস্টের মেনু আমাদের প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন। আমরা ব্রেকফাস্ট করে হোটেলের রিসেপশনে এখানে আমাদের চেক আউট ফর্মালিটিটা কমপ্লিট করছি, কারণ আমাদেরকে এখান থেকে চেক আউট করে ট্রামজনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর যাওয়ার পথে আমরা স্যামসাংয়ে যেহেতু প্রথমবার আসছি, কিছু স্যামসাংয়ের দর্শনীয় জায়গাগুলো দেখে যেতে চাচ্ছি। হোটেল থেকে বের হয়ে আমরা প্রথমে আসলাম স্যামসুন বাটি পার্কে। বাটি অর্থ হচ্ছে ওয়েস্ট, মানে পশ্চিম। এটা হচ্ছে স্যামসুনের পশ্চিম দিকে একটি পার্ক। আর স্যামসুন শহরটা আসলে কৃষ্ণ সাগর তীরে অবস্থিত, আর অন্যতম একটি বন্দর শহরও স্যামসুন। তাই পুরো শহরটি অনেক সুন্দর কৃষ্ণ সাগরের পাড়ে হওয়ায়। আর এই শহরে সবকিছুই কৃষ্ণ সাগরকে কেন্দ্র করে, যেমন এই পার্কটি পুরোটাই কৃষ্ণ সাগরের পাড়ে। অনেক সুন্দর একটি পার্ক। আমরা গাড়ি পার্কিং করে পুরো পার্কটি দেখছিলাম। সকাল সকাল আসাতে এখনো পার্কটিতে কোনো ভিড় নেই। আসলে পার্কটিতে সবাই ছুটির দিনগুলোতে এখানে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আসে, অবশ্যই স্যামসুনের যারা থাকে তারা। আমরা জাস্ট দেখতে আসছি পার্কটা কেমন। আকাশটা কত সুন্দর নীল, আর কত সুন্দর সাজানো গোছানো, মনে হচ্ছে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে কি সুন্দরভাবে, কোনো ময়লা নেই। এত ফ্যামিলি নিয়ে সবাই পিকনিক করতে আসে, তারপরও কতটা পরিষ্কার আর সবুজ ঘাস। সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই আসলে আমরা কৃষ্ণ সাগর দেখার অপেক্ষায় রয়েছি, কারণ রাতে বেলা আমরা কিছুটা কৃষ্ণ সাগর দেখলেও দিনের বেলা এখনো দেখার সুযোগ হয়নি। এখানে এই পার্কটি আসলে অনেকটা সুন্দর। এই পার্কের এক পাশে একটি ছোট জাদুঘরের মতো করা আছে, যেটার নাম হলো অ্যামাজন কোয়ু। এই ব্রিজটি পার হয়ে এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হলো অ্যামাজন কোয়ু। কোয়ু শব্দটা আসলে কই অর্থ হচ্ছে ভিলেজ, অ্যামাজন ভিলেজ। মানে অ্যামাজন ভিলেজের মতো করে কিছু একটা হয়তো বা এখানে জাদুঘরে রাখা আছে। দেখতে দেখতে সামনে যাচ্ছি। ভিতরে যাবো কিনা বুঝতে পারছি না, কারণ আসলে আমাদের হাতে বেশি সময় আমরা ব্যয় করতে পারবো না এখানে, কারণ আমাদেরকে আজকে ট্রাবজনে যেতে হবে। ট্রাবজনের এখান থেকে প্রায় 450 কিলোমিটারের উপরে, তো যেতে অনেক সময় লাগবে। তো দিনের আলো থাকতে থাকতে আমাদেরকে ট্রাবজনে পৌঁছতে হবে। অ্যামাজন কোয়ু দেখে সামনে কৃষ্ণ সাগর দিকে যাচ্ছি। ওই যে দূরে সাগর দেখা যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণ সাগরের পাড়ে। কৃষ্ণ সাগরের সৌন্দর্য আমরা চোখ ভরে দেখছিলাম। সমুদ্রের ঢেউগুলো পাথরের উপর আছড়ে পড়ে
যে শব্দ সৃষ্টি হচ্ছিল তা শুনতে খুবই ভালো লাগছিল। ইচ্ছে করছিল এখানে বসে বসে সারাদিন এই শব্দ শুনি। একটুও যেতে ইচ্ছে করছিল না অন্য কোথাও। সমুদ্রের প্রতি মানুষের এক অসম্ভব ভালোবাসা কাজ করে সবসময়। সমুদ্রের ওই পারে রয়েছে জর্জিয়া, ইউক্রেন। পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার মধ্যে অবস্থিত একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক ল্যান্ডমার্ক হচ্ছে এই কৃষ্ণ সাগর। এর নিচে রয়েছে রহস্যের ভাণ্ডার, প্রাচীন সভ্যতার গল্প এবং অনন্য ভূতাত্ত্বিক ঘটনা। প্রায় ৮,০০০ বছর আগে যেটি ছিল একটি মিঠা পানির লেক, এখন সেটা লবণাক্ত সমুদ্র। ভাবতেই কেমন অবাক লাগে, ৮,০০০ বছর আগে এটি একটি লেক ছিল, আর এখন কত বড় একটি সমুদ্র সেটি। কৃষ্ণ সাগরের পাড়ে এই প্রাণবন্ত পার্কটি সমুদ্র পাড়ের পরিবেশ উপভোগ করার জন্য উপযুক্ত একটি জায়গা। আপনি এখানে পুরো একটি দিন সহজেই কাটাতে পারেন। কৃষ্ণ সাগরের পাড়ে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অবশ্যই এখানে আসা উচিত। এই পার্কটি বারবিকিউ করার পাশাপাশি পরিবার নিয়ে ভ্রমণের জন্য একটি দুর্দান্ত জায়গা। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জায়গা সহ বিশাল একটি পার্ক। এখানে বিশাল সবুজ মাঠ, প্রচুর কাঠের বেঞ্চ, মার্বেল টেবিল, বারবিকিউ গ্রিল, মসজিদ এবং টয়লেট সহ জনসাধারণের জন্য সকল ধরনের সুবিধা রয়েছে। এছাড়াও দোলনা সহ খেলার মাঠ, আধুনিক খেলার সরঞ্জাম, একটি গো কার্ট ট্রাক, ক্যাবল কার, রেস্টুরেন্ট এবং সমুদ্র তীরে হাঁটার রাস্তা রয়েছে। এমনকি এখানে আপনি সাইকেল ভাড়া নিয়ে সাইকেল চালাতেও পারবেন। পশ্চিম দিকের পার্ক দেখে আমরা এখন আসছি পূর্ব দিকের পার্ক দেখতে। এটি হচ্ছে স্যামসনের ইস্ট পার্ক। এটিও কৃষ্ণ সাগরের পাড়ে। এটিও অনেক সুন্দর একটি পার্ক। অনেক কাজের চাপে বা বিষণ্ণতা যদি মানুষ অনুভব করে তাহলে এখানে এসে মানুষ রিল্যাক্স হতে পারে। এত সুন্দর একটা পরিবেশে যদি কিছু সময় কাটায় অবশ্যই তার মন অবশ্যই ভালো হয়ে যাবে। আমরা হেঁটে হেঁটে পার্কটি ঘুরে দেখছি। কৃষ্ণ সাগর নামে কৃষ্ণ হলেও পানি কিন্তু কালো দেখা যাচ্ছে না, অনেক নীল দেখাচ্ছে। কৃষ্ণ সাগর নিয়ে কিছুটা স্টাডি করতে গিয়ে কিছু ইনফরমেশন আমার খুবই ভালো লেগেছে। আসলে এই কৃষ্ণ সাগরের যে ইতিহাস, এই সাগরটি ৮,০০০ বছর আগে
একটি লেক ছিল। ৭,৫০০ বছর আগে এক বিপর্যয়কর বন্যায় বসফরাস প্রণালীর উৎপত্তির সময় ভূমধ্য সাগর থেকে বসফরাস প্রণালীর মাধ্যমে উঠানে লবণাক্ত পানি আসা শুরু করে এবং ধীরে ধীরে গভীরতা পানির পরিমাণ বাড়তে থাকে এবং একসময় সাগরে পরিণত হয়। কৃষ্ণ সাগরের নিচে বিভিন্ন সময়ে পাওয়া বিভিন্ন নিদর্শন নব্যপ্রস্তর যুগীয় মানব কার্যকলাপের প্রমাণ প্রদান করে। ১০০ মিটার পর্যন্ত গভীরতায় পাওয়া নিদর্শন ও কাঠামো বন্যার আগে উন্নত সাংস্কৃতিক বিকাশের ইঙ্গিত দেয়। এর ভিতরে একটি উল্লেখযোগ্য আবিষ্কার হলো প্রাচীন গ্রিক বন্দর আক্রা শহর, যা এখন এই কৃষ্ণ সাগরের নিচে ডুবে আছে। আসলে এটি যখন লেক ছিল, এর আশেপাশে যখন নব্যপ্রস্তর যুগের বসবাস ছিল মানুষের, তখনকার নিদর্শনগুলো আসলে এই সাগরের নিচে এখনো ঢাকা আছে। ওয়েস্ট পার্কের মতো ইস্ট পার্কটিও অনেক সুন্দর। এখানেও প্রচুর মানুষ বেড়াতে আসে। আমরা পার্কটি ঘুরে দেখতে দেখতে পার্কটির শেষ প্রান্তে চলে আসলাম। আর এখানেই সামসুন শহরের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি, সেটি হচ্ছে বান্দির মা জাহাজ। এই বান্দির মা জাহাজ নিয়ে অনেক কিছু বলার আছে। এখানে ঢুকতে 20 TL টিকিট লাগে। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে ভিতরের পরিবেশ দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর একটি পরিবেশ এবং এটার সাথে তুরস্কের যে স্বাধীনতার ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকেই মোস্তফা কামাল আতাতুর্ক তার স্বাধীনতার আন্দোলন শুরু করেছিলেন। এই সেই বান্দির মা জাহাজ, যেটিতে করে মোস্তফা কামাল আতাতুর্ক এবং তার 18 জন সঙ্গী ইস্তাম্বুল থেকে 19 মে 1919 সালে সামসুনে পৌঁছায়। এটিকে কেন্দ্র করে সমুদ্রের ধারে এই সুন্দর পার্কটি গড়ে উঠেছে। এখানে সেই ঐতিহাসিক জাহাজ বান্দির মা এবং আরও অনেক ঐতিহাসিক নিদর্শন এবং মূর্তি রয়েছে। এখানে কামাল আতাতুর্ক, তার সঙ্গী এবং সেনাবাহিনীর অনেক নিদর্শন রয়েছে। এটি সামসুন শহরের একটি দর্শনীয় স্থান, যার সাথে জড়িয়ে আছে তুরস্কের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বান্দিরমা নৌকাটি 1878 সালে স্কটল্যান্ডে যাত্রীবাহী এবং পণ্যবাহী জাহাজ হিসাবে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে 1893 থেকে 1910 সাল পর্যন্ত অটোমান সামুদ্রিক প্রশাসনে প্যান্ডারমা নামে পণ্যবাহী জাহাজ হিসাবে ব্যবহৃত হতো। 1919 সালে স্বাধীন তুর্কি প্রজাতন্ত্রের পথে মোস্তফা কামাল আতাতুর্ক এবং তার 18 জন সঙ্গী নিয়ে সামসুনে যাওয়ার মাধ্যমে ইতিহাসে এটি তার অনন্য স্থান দখল করে নেয়। কারণ এখানে আসার পরেই মোস্তফা কামাল আতাতুর্ক তার সঙ্গীদের নিয়ে স্বাধীনতার সংগ্রাম শুরু করে। 1925 সালে এবং পরবর্তীতে বান্দির মা নৌকাটি বন্ধ হয়ে যায় এবং এটিকে ভেঙে ফেলা হয়। যেহেতু এটি তুরস্কের স্বাধীনতার ইতিহাসে অন্যতম নিদর্শন, তাই পরবর্তীতে জাহাজটির একটি রেপ্লিকা তৈরি করে জাদুঘরে রূপান্তরিত করা হয় এবং পর্যটকদের দেখার জন্য উন্মুক্ত করা হয়। এটি একটি চমৎকার জাদুঘর। জাহাজ এবং জাহাজের ভিতরের অংশ, ভেতরের সাজসজ্জা সবকিছুই আপনাকে এক অদ্ভুত অনুভূতি দেবে। আপনার মনে হবে আপনি কোনো সিনেমার দৃশ্যে আছেন।
এটি একটি দুর্দান্ত জাদুঘর, যেখানে আপনি তুরস্কের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এখানে সেই পুরনো দিনের অনেক ছবি সংরক্ষিত আছে। আমার কাছে একটি বিষয় একটু খারাপ লেগেছে, যে এখানে সবকিছুই লেখা হলো তার্কিশ ভাষায়। যদি এগুলো সবগুলো ইংলিশে লেখা থাকতো তার্কিশ লেখার পাশাপাশি, তাহলে আমরা যারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আছি তারা এসব পড়ে আরও অনেক কিছু ভালো মতো জানতে পারতাম। যদিও আমরা ট্রান্সলেটরের হেল্প নিয়ে আমরা সব কিছু দেখেছি, কিন্তু আশা করি ভবিষ্যতে এখানে ইংলিশ লেখাও থাকবে, যাতে করে সবাই সহজে সব কিছু পড়ে ইতিহাস সম্পর্কে, তুরস্কের যে স্বাধীনতার যে ইতিহাস সে সম্পর্কে ধারণা পায়। এর আশেপাশের বাগান এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সবগুলোই খুব সুন্দর এবং সাজানো পরিপাটি। বাইরের খোলামেলা জায়গাটিতে হেঁটে সবকিছু দেখতে অসাধারণ ভালো লাগে। আকাশে ঘন কালো মেঘ জমেছে, যে কোনো সময় অনেক জোরে বৃষ্টি নামবে। আবহাওয়ার ফরকাস্টেও তাই দেখাচ্ছে। তাই আমরা দ্রুত বাকি জায়গাগুলো দেখে নিলাম। পুরো জায়গাটি একবার ঘুরে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য এক্সিট গেটের দিকে এগিয়ে গেলাম। আমাদের গাড়ি বেশ দূরেই পার্কিং করা, যদি এখন জোরে বৃষ্টি নেমে যায় তাহলে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। পাশেই একটা বড় খেলার মাঠ, সেটা পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা পার্কিং লটের দিকে যাচ্ছি। ভাগ্য ভালো, বৃষ্টি নামার আগে আমরা গাড়িতে করে ট্র্যাপজনের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা ট্র্যাপজনের রাস্তায় প্রায় 450 কিলোমিটারের মতো গাড়ি চালাতে হবে। ম্যাপে যখনই আমরা ট্র্যাপজনের যাওয়ার রাস্তাটা আমি দেখতাম, তখনই কৃষ্ণ সাগরের পাশ দিয়ে প্রায় অনেক 300-400 কিলোমিটার এই কৃষ্ণ সাগরের পার দিয়ে আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে। যখন ম্যাপে দেখতাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে এই রাস্তায় কোনো একসময় অবশ্যই গাড়ি চালিয়ে যাব। আজকে আমার সেই ইচ্ছে স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখন সেই রাস্তার পাশ দিয়ে, কৃষ্ণ সাগরের পার দিয়ে, এক পাশে কৃষ্ণ সাগর অপর পাশে পাহাড়, সেইখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। যদিও গাড়ি চালানোর সময় আশেপাশের ভিউগুলো ভালো মতো দেখা যায় না, তবে আশেপাশের ভিউগুলো অসাধারণ সুন্দর ছিল। একটা সময় দুই পাশের পাহাড়ের মাঝখানের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের পথ চলা শুরু হলো। দুই পাশের পাহাড় অনেক সুন্দর আর সবুজ, খুব ভালো লাগছিল এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। পাহাড়ের সৌন্দর্য যেন আমাদেরকে অনুপ্রাণিত করছিল সামনে এগিয়ে যাওয়ার। আমরা কোনো ব্রেক না দিয়েই একটানা গাড়ি চালিয়ে যাচ্ছি। এদিকে দুপুরে খাওয়া হয়নি আমাদের,
এই রাস্তায় রাতের বেলা গাড়ি চালানো একটু সমস্যা হবে হয়তো, এইভাবে আমরা যতটা সম্ভব দিনে আলো থাকতে সামনে এগিয়ে যেতে যাচ্ছি। পাহাড়ি রাস্তা দিনের আলোতে যতটা সুন্দর, রাতের অন্ধকারে ততটাই ভয়ঙ্কর। আশেপাশের পাহাড়ে মাঝে মাঝে কিছু বাড়ি দেখা গেলেও পথে কোনো বাজার অথবা লোকালয় দেখা যাচ্ছিল না। আর সময় যত গড়াবে, বিকাল থেকে সন্ধ্যা যত আসবে কাছে, এই রাস্তায় গাড়ি চলাচলও ততটা কমে যেতে থাকবে। আর পাহাড়ের উপরে যে বাড়িগুলো দেখা যায়, সব বাড়িতে আসলে মানুষও খুব বেশি থাকে না। আর এই রাস্তায় একটু পরপরই এরকম টানেল রয়েছে। কিছু কিছু টানেল তো 3, 4, 5, 6 কিলোমিটারও বড়। আশেপাশের পাহাড়, পরিবেশ, প্রকৃতি যে কত সুন্দর, আসলে ক্যামেরায় সেভাবে তুলে ধরতে পারছি না। টানেলগুলোর ভিতর দিয়ে যেতে যেতে খুব ভালো লাগা কাজ করে। আর টানেল থেকে যখন বের হওয়া যায়, হঠাৎ করে যখন সামনের সিনেটা সামনে আসে, তখন যে কি সুন্দর লাগে দেখতে। মানে এই রাস্তায় গাড়ি চালানোর যে কি আনন্দ, কি মজা, আমি আসলে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই ইচ্ছে করছিল যে পুরো রাস্তার ভিডিওটাই ধারণ করি। প্রায় 350 কিলোমিটারের উপরে গাড়ি চালানোর পরে আমরা এই জায়গাটায় প্রথম থামি। ওই পাশে কৃষ্ণসাগর, আর এই পারে একটি বাড়ির সামনে আমরা থামি। আসলে বাড়িটির উপরে তারা থাকে এবং নিচে রেস্টুরেন্টটি খুলেছে, মা মেয়ে মিলে রেস্টুরেন্টটি চালায়। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেই, রাতের খাবার খাই। আর হোটেলের সামনে থেকে, রেস্টুরেন্টের সামনে থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। আবার আমরা যাত্রা শুরু করলাম। রেস্টুরেন্টে খাবার খেতে খেতেই আমরা রেস্টুরেন্ট থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে একটি হোটেল ঠিক করলাম। সেটা ট্র্যাপজন শহরের একদম কেন্দ্রবিন্দুতেই। তো আমরা সেই হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে আজকে রেস্ট নেব। এভাবে আজকের আমাদের ভ্রমণের 2য় দিন শেষ হলো। আগামীকাল ইনশাল্লাহ ট্র্যাপজনের দর্শনীয় স্থানগুলো ঘুরব। আপনাদেরকে পরবর্তী পর্বে দেখাবো কোথায় কোথায় ঘুরলাম। আশা করি সবাই পরবর্তী ভিডিওটি দেখবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।